আসসালামু আলাইকুম। তোমাদের আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো আর নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। আজকে আবার চলে আসছি এইচএসসি ব্যাচ 24 যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য। আর তোমরা সবাই দেখে ফেলেছো আমাদের প্রথম লেকচার অগ্রগামী কোর্সে। তো আজকে আমরা চলে আসছি ভেক্টরের দ্বিতীয় লেকচারে। তো গত লেকচার যদি আমি একটু প্রিভিয়াস লেকচার সম্পর্কে আলোচনা করি, তাহলে আমরা প্রথমে দেখছিলাম যে ভেক্টর আসলে কি বা ভেক্টর আসলে কীভাবে প্রকাশ করে। দেন আমরা দেখলাম হচ্ছে ভেক্টরের হচ্ছে আপনার যোগগুলো কিভাবে হয়, মানে ভেক্টরের সংযোজন নীতি। এই নীতির উপর বেস করে আমরা হচ্ছে সামান্তরিকের সূত্র দেখছিলাম। সামান্তরিকের সূত্রে হচ্ছে আপনার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দেখছিলাম এবং প্রথম দুটো ম্যাথ করছিলাম। আপনারা হচ্ছে আমাদের কোর্স ম্যাটেরিয়ালস ভিডিওর একদম নিচে কমেন্ট সেকশনে একদম পেয়ে যাবেন। তো আমি আর নতুনভাবে কিছু লিখছি না, আমি আপনাদের কোর্স ম্যাটেরিয়ালসগুলো অবশ্যই ভিডিও দেখার আগে ডাউনলোড করে সামনে নিয়ে রাখবেন, তাহলে আপনাদের ম্যাথ করতে খুব ইজি হবে। তো আমি আপনাদের কোর্স ম্যাটেরিয়ালসের যে টপিক ভেক্টর সংযোজন নীতি, এই নীতি 3 নম্বর ম্যাথটা আল্লাহ দিলে স্টার্ট করতেছি, বিসমিল্লাহ। আচ্ছা, 3 নম্বর ম্যাথটাতে কি বলা হয়েছে যে একজন ব্যক্তি 27 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিক বরাবর যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের দিকটা আমরা আগে দিয়ে ফেলি। আমরা এই দিক দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের পূর্ব, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম। তো এখানে দেওয়া ছিল যে একজন ব্যক্তি 27 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিক বরাবর যাচ্ছে, মানে এখান থেকে সে এইভাবে নিচের দিকে যাচ্ছে 27 মিটার পার সেকেন্ড বেগে। এরপরে বলা হচ্ছে নদীতে স্রোত উত্তর পশ্চিম দিককে 30 ডিগ্রি বরাবর 8 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। আমি আবার বলতেছি, নদীতে স্রোত উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি বরাবর 8 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। মানে উত্তর পশ্চিম তো এই পাশে, ঠিক আছে, তার মানে এই দিক বরাবর হচ্ছে নদীর স্রোত। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানুষের, আমাদের ব্যক্তিটা, এই ব্যক্তির হচ্ছে এত দিকে প্রবাহিত হচ্ছে, ভি এম দিলাম, ভি এম ভেক্টর। আর এটা হচ্ছে নদী স্রোত, ভি টি টাইড, এটা দিলাম। ঠিক আছে, আর এটার মান কত? এটার মান দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। কিন্তু কথা হচ্ছে আপনাকে এখানে দেওয়া ছিল যে উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি বরাবর, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি বরাবর। এই যে উত্তর পশ্চিম দিক, এখন আপনি চাইলে তো এই বরাবরও 30 ডিগ্রি নিতে পারেন, এই বরাবরও 30 ডিগ্রি নিতে পারেন। ঠিক আছে, আমার কথাটার মিনিং আসলে ধরতে পারছেন যে আপনারা চাইলে এই বরাবর নিতে পারেন, এই বরাবর নিতে পারেন। সবসময় মনে রাখবেন, যদি আপনাকে এরকম পজিশন দেওয়া দেয় যে উত্তর পশ্চিম দিকে এত ডিগ্রি বরাবর, যে প্রথমে থাকে, যে বান্দা প্রথমে থাকবে তার দিকে আপনি কোনটাকে ডিনোট করবেন। অর্থাৎ উত্তর যেহেতু প্রথমে আছে, তাই উত্তর দিকের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আপনাকে বলছে ব্যক্তির লব্ধি বেগ কত হবে। আমরা কি জানি, এখানে দেখেন আপনার ভি এম বরাবর এইটা একটা ভেক্টর, ভি টি বরাবর এই একটা ভেক্টর। কিন্তু আমাদের যখন লব্ধি বের করব, লব্ধি সূত্র কি? আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এই কজ আলফা কি? এই কজ আলফা হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আপনি চিন্তা করেন, এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলেন? এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 150 ডিগ্রি, কেননা আপনি টোটালটা 180, এই টোটালটা ছিল 180, এখান থেকে আপনার 30 গেছে, তার মানে এতটুকু হচ্ছে 150। ঠিক আছে, তার মানে আলফার মান হচ্ছে এখানে 150, অর্থাৎ আলফার মান হচ্ছে এখানে 150 ডিগ্রি। সুতরাং এখানে বসায় দেন, এখানে হচ্ছে পি স্কোয়ারকে আমি এটা ধরলাম। ঠিক আছে, তার মানে 27 হোল স্কোয়ার প্লাস এখান থেকে আসবে 8 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 27 ইন্টু 8 ইন্টু কস 150 ডিগ্রি। আমি একটু সুন্দর মতো লিখি 150 ডিগ্রি। দেখেন তো, সাথে সাথে ক্যালকুলেট করা স্টার্ট করে দেন, আপনার উত্তর কত আসতেছে। আচ্ছা, আমি একটু ক্যালকুলেট করি। এখান থেকে উত্তর আসতেছে হচ্ছে 27 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 27 ইন্টু 8 ইন্টু কস 150। এখান থেকে আসতেছে 20.466
মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। যে এখানে বলে দেওয়া ছিল আপনার একজন ব্যক্তি দেখেন, আবার একজন ব্যক্তি দক্ষিণ দিক বরাবর 27 মিটার সেকেন্ড বেগে চলতেছিল, সে উত্তর পশ্চিম এই পশ্চিমের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 8 মিটার পার সেকেন্ড বেগে স্রোতটা যাচ্ছিল, টি টাইট। ঠিক আছে, এখন আপনার প্রথম জিনিসটা হচ্ছে আপনাকে যে লব্ধি বের করতে হবে। লব্ধির তো একটা দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ দরকার, এই যে আলফা। এখন আলফা কোন দিকে ধরবেন? আপনার তো ইনডাইরেক্টলি বলছিল উত্তর পশ্চিম ইনডাইরেক্টলি ভাবে বলছে। সবসময় এসব পজিশনে মনে রাখবো কি, যে প্রথমে থাকে ওকে দিয়ে কোনটা স্টার্ট করতে হবে। এখানে প্রথমে আছে উত্তর, তাই উত্তর দিকের সাথে আমরা 30 ডিগ্রি নিয়েছি, এটা হচ্ছে 150 ডিগ্রি। তার মানে মধ্যবর্তী দুইটা কোণের মান হচ্ছে আমাদের 150 ডিগ্রি। আমরা লব্ধির মান একদম সাথে সাথে বের করে ফেলছি। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছেন। সাথে সাথে নোট করে ফেলেন, সাথে সাথে টাইম নিব না, আমাদের আজকে আরও অনেক ম্যাথ করতে হবে। ওকে, আশা করি তুলে ফেলছেন। আমি এবার 4 নাম্বার ম্যাথের দিকে যাচ্ছি। আপনারা 4 নাম্বার ম্যাথটা রিডিং করতে থাকেন। এবার রিডিং পড়ে আপনারা আগে নিজেরা ট্রাই করেন যে আসলে এটা কিভাবে সর্ট আউট করা যায়। কারণ আমি আপনাদের, যেহেতু অ্যাডমিশন প্রসেসে গেছেন, আপনাদের থিঙ্কিং লেভেল এখন অনেক বাড়াইতে হবে। যেহেতু অ্যাডমিশন প্রসেসে আছেন, আপনাদের থিঙ্কিং লেভেল অনেক বাড়াইতে হবে। ঠিক আছে, ভাইয়া তো দেখাই দিব, তার সাথে ভাইয়ার সাথে আপনাদের খুব প্রোগ্রেসিভ হতে হবে 4 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, ভিডিও পজ করে নিজেরা ট্রাই করেন, দেন আপনারা দেখেন এখানে কি বলা ছিল। এখানে বলা ছিল, দেখেন, একটি বিন্দুতে ক্রিয়াশীল লব্ধির মান 16 নিউটন। ঠিক আছে, একটা বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে মনে করেন লব্ধির মান, যে আমি একটা বিন্দু, এই বিন্দুতে লব্ধির মান আপনাকে বলে দেওয়া আছে 16 নিউটন। ঠিক আছে, দুটি বলের মানের যোগফল হচ্ছে আপনার 32 নিউটন। অর্থাৎ দুটি যে ভেক্টর বলের মান হচ্ছে আপনার 32 নিউটন। আপনি ধরে নেন এখানে হচ্ছে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান হচ্ছে এখান থেকে 16। এরপরে বলা আছে, 16 না, এখানে 32, দুঃখিত, এখানে আসতেছে হচ্ছে আমাদের 32। এরপরে বলা আছে লব্ধি বল। এই যে আর লব্ধি বল বৃহত্তর বলের উপর লম্ব হলে, মানে এবার চিন্তা করেন, আপনার এই যে একটা ও পয়েন্ট নিয়েছিলাম, ও পয়েন্ট বরাবর একটা ভেক্টর নিলাম আমি, এ ভেক্টর, এবং আমি চিন্তা করতেছি এ ভেক্টরটা বড় হবে বি ভেক্টরের তুলনায়, এবং এই ভেক্টরের সাথে লব্ধি বলটা কি একদম 90 ডিগ্রিতে আছে। তার মানে চিন্তা করেন, আপনার এই বরাবর একটা ভেক্টর, এই বরাবর একটা লব্ধি বল, তার মানে দ্বিতীয় যে ভেক্টর সে কি এই দিকে হবে নাকি এই দিকে হবে? ঠিক আছে, আপনার কি ওর ডান পাশে হবে না বাম পাশে হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে কমেন্ট করে জানাবেন যে ভাই ডান পাশে হবে না বাম পাশে হবে। ঠিক আছে, যারা চিন্তা করতেছেন ডান পাশে হবে, তাদের বেসিকের সমস্যা আছে। কেননা আমরা যখন সামান্তরিকের সূত্র দেখছি, যে আমি ফার্স্টের দিকে বলছিলাম যে দুইটা ভেক্টরের ঠিক মিডল লাইন না, তার মধ্যবর্তী অঞ্চলে যে কোনো জায়গায় তার লব্ধিটা থাকতে পারে। অর্থাৎ এটা যদি লব্ধি হয় তাহলে অবশ্যই আরেকটা ভেক্টর আমার এই পজিশনই থাকবে, আরেকটা ভেক্টর আমার এই পজিশনই থাকবে। আমি ধরে নিলাম, এটা একটু ছোট করে আঁকি, যেহেতু বি ভেক্টরটা ছোট, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ওকে, তার মানে আমি এখান থেকে কি করতে পারি, এবার দেখেন, এখান থেকে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু 32। সুতরাং বি ভেক্টরের মান কি 32 মাইনাস এ। ঠিক আছে, এবার আপনি চিন্তা করেন আমাদের এই বি ভেক্টরটা, এই যে বি ভেক্টরটা আমি প্যারালাল শিফটিং করি, প্যারালাল শিফটিং করলে আমার কি এই বরাবর চলে আসবে। আমি যদি প্যারালাল শিফটিং করি, তার মানে আমাকে বি ভেক্টরটা এই বরাবর চলে আসতেছে। তার মানে ভেতরে পার্টটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? আমি কি করছি, আমাদের লব্ধি ছিল আর, এখানে আমি এই বি ভেক্টরটা প্যারালাল শিফটিং করছি, প্যারালাল শিফটিং করলে আমার ভেতরে পার্টটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আর সমকোণী ত্রিভুজ মানে কি অতিভুজ স্কয়ার, এই বিটা হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার, বি স্কয়ার ইকুয়ালস টু, তারপরে এটা হচ্ছে এ স্কয়ার ভূমি প্লাস অতিভুজ। ঠিক আছে, প্যারালাল শিফটিং করে আমরা এভাবে পেয়ে গেছি। এবার ব্যাপারটা দেখেন, আমাদের বি স্কোয়ারের মান আমরা কি এ দিয়ে সুইচ করছিলাম, 32 মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস আর এর মান কি দেওয়া ছিল 16 স্কোয়ার।
ঠিক আছে, এবার আমরা সুন্দর মতো ক্যালকুলেট করা স্টার্ট করি। ঠিক আছে, এখন মনে করেন যে 32, এখানে কি হবে a মাইনাস বি হোল স্কোয়ার, 32 স্কোয়ারের মান 1024 মাইনাস 2 ইন্টু 32 ইন্টু এ প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 16 স্কোয়ারের মান হচ্ছে আমাদের 256। ওকে, এ স্কোয়ার কাটা, তার মানে এখানে থাকতেছে আমাদের হচ্ছে 1024 মাইনাস 32 ইন্টু 2 আসবে 64 এ ইকুয়ালস টু 256। ঠিক আছে, আপনি এটা এই পাশে নিয়ে আসেন। ওকে, আপনি যদি এই পাশে নিয়ে আসেন তাহলে এটা ওই পাশে চলে যাবে, মানে 1024 মাইনাস 256, এটা এই পাশে আনছেন মাইনাস হয়ে গেছে, ওইটা পাশে নিলে 64 এ, অর্থাৎ এর মান আসবে হচ্ছে 1024 মাইনাস 256 ভাগ 64 আসবে হচ্ছে 12। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনার 12 চলে আসছে। তার মানে এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এই জায়গায় বি এর মানটা বসাই দিব, আমাদের সুন্দর মতো বের হয়ে যাবে, তাই না? এই জায়গায় বি এর মানটা বসাই দিব, আমাদের সুন্দর মতো বের হয়ে যাচ্ছে। এবার চিন্তা করেন আমার এর মান আসলো 12, তার বি এর মান কি, বি ইকুয়ালস টু 32 মাইনাস 12 আসবে 20। ওকে, এটা আমরা আশা করি ঠিকঠাকভাবে বুঝতে পারছি। এটা কি হয়েছে ভাই, এটা কি হয়েছে? আপনি শর্তটা দেখেন তো, এটা কি শর্ততে মিলছে? হ্যাঁ, এ ভেক্টরের মান বড় বলছি না, তার মানে এ ভেক্টর দেখেন 20 আসছে, বি ভেক্টর এ ভেক্টর আছে 12, বি ভেক্টর আছে 20, তার মানে আমাকে শর্ত কি মিলছে? আমার কিন্তু শর্ত মিলে নাই, ঠিক আছে, শর্ত কেন মিলে নাই? কারণ আমি ক্যালকুলেশনে ভুল করছি। এখানে আপনি কোশ্চেনটা কি দেখবেন, যে এখানে কোশ্চেন বলা ছিল যে বৃহত্তর বলের উপর লম্ব হবে, আমি কিন্তু চিত্র ঠিক আছে বৃহত্তর বলের উপর লম্ব আঁকছি, কিন্তু আমার ক্যালকুলেশনে ভুল আসছে। এখন ভাইয়াকে বলে দিতে হবে আপনার ক্যালকুলেশন এখানে কোথায় ভুল আসছে। এই ম্যাথটা আসলে আমার আসলে করে দেওয়ার ইন্টেনশন ছিল না, যেহেতু বডি ফেলছি 4 নাম্বার ম্যাথটা করি, এটা আমি আসলে আপনাদেরকে নিজেরা করে ভাইয়াকে ভিডিওতে বলতে হবে যে এটা উত্তর কত আসে। ঠিক আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিওতে আপনাদের ঠিকভাবে করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে ভাইয়া এটার মানে এত আসছে, এটার মানে এত আসছে। যদি দেখি যে 10% মানে একজনেরও যদি দেখি যে আপনার ভুল আসতেছে এবং আপনারা বের করতে পারতেছেন না, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর ম্যাথটা স্টার্টিং হবে এটা দিয়ে। আমি যে টপিকে পড়ি না কেন, এটা স্টার্টিং হবে এই টপিক দিয়ে। আমি আপনাদের কিছু ক্লাস শেষ বলেন, ক্লাসের মাঝে বলেন, কিছু জিনিস আপনাদের এইচডব্লিউ দিব, এটা ঠিকঠাকভাবে করতে হবে, দেখবেন আপনাদের মিলে যাবে। সুতরাং আপনাদের নেক্সট ক্লাসের মানে ক্লাস ওয়ার্ডটা হচ্ছে বা এইচডব্লিউ বলেন, এইটা হচ্ছে আপনাদের এই ম্যাথটা 4 নাম্বার ম্যাথটা আপনি ঠিকভাবে করে আমাকে জানাবেন। 4 নাম্বার ম্যাথটা আপনি ঠিকভাবে করে আমাকে জানাবেন। এরপরও যদি কারো না হয়, একজনের যদি না হয়, নেক্সট ক্লাস আমি যাইনি 4 নাম্বার ম্যাথ দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ওকে। বললেন না ভাই যে সময় নষ্ট করলেন, হুদায় বলে দিতে পারতেন না, এটা আসলে সময় নষ্ট না, এগুলো হচ্ছে আপনাদের এগুলো জানায় দেওয়া যে এখানে শর্ট আউট ভুল বা হইতে পারে। আমার এবার 5 নাম্বার ম্যাথটা দেখবো এবং অথেন্টিক দেখবো। এবার অথেন্টিক যে এ ভেক্টর ও ভি ভেক্টর দুটি এমনভাবে যে আপনাদের এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এবং এমনভাবে যে আপনাকে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টরের মাইনাস বি ভেক্টর। এরকম যদি এরকম হয়ে থাকে তাহলে মধ্যবর্তী কোণের মান কত হবে? আপনাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং আপনাকে কোশ্চেনে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর।
সব থেকে বড় কথা, এটা কি শুধু ভেক্টর আছে, তার পাশে কি মডুলাস আছে না? এটা কি ভাই শুধু ভেক্টর আছে? এটা কি শুধু ভাই ভেক্টর আছে? এটা কি ভেক্টরের যোগ? এটা কি ভেক্টরের বিয়োগ? না, এটার পাশে মডুলাস আছে। মডুলাস মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি? আমরা একটু আগে শিখছিলাম না, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে এটা চেঞ্জ করে কি আমরা আর ভেক্টর হিসাবে শিফট করতে পারি, এবং আর ভেক্টরের মান এখানে কাজ করতেছে আব্বাজান। এখানে আব্বাজান আর ভেক্টরের মান কাজ করতেছে। ওকে, তার মানে আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে লিখতে পারি যে আপনার যেহেতু আর ভেক্টরের মান, এখানে আমি আর ভেক্টরের মান এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান, আর ভেক্টরের মান কি রুট ওভার আপনার যেহেতু দুইটা ভেক্টর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ। আর সবসময় দেখবেন যে একটা ভেক্টর থেকে যখন আরেকটা ভেক্টরের মাইনাস হয়, মানে a মাইনাস বি ভেক্টরের মান, তখন এইভাবে লিখবেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, মানে এখানে প্লাস আর এখানে মাইনাস, আর কিচ্ছু চেঞ্জ না। এবার আমি করতেছি কি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। ঠিক আছে, উভয় পক্ষে যদি বর্গ করে দেই তার মানে আমাকে কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। এবার দেখেন এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, এখানে থাকতেছে 2ab cos আলফা, এখানে থাকতেছে 2 মাইনাস 2, আমি আরেকটু সুন্দর মতো লিখে এখানে থাকতেছে আমার মাইনাস 2ab cos আলফা। এটা এই পাশে নিয়ে আসেন, তাহলে 4ab cos আলফা ইকুয়ালস টু 0। ওই পাশে নিয়ে গেলে হচ্ছে থাকবে ab cos আলফা ইকুয়ালস টু 0, abও নিয়ে গেলে থাকবে cos আলফা ইকুয়ালস টু 0, আর তার মানে এখানে থাকতেছে আলফা, এখানে থাকতেছে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 0, এবং cos ইনভার্স 0 মানে কি 90 ডিগ্রি। দেখেন উত্তর মিলে গেছে। ঠিক আছে, আমি আবার একটু ব্রিফ করতেছি যে আপনাকে এখানে দুটো ভেক্টর দেওয়া ছিল, এ ভেক্টর আর বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া ছিল, এবং কোশ্চেনে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান দুই পাশে মডুলাস দেওয়া ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মান হচ্ছে পরস্পর সমান। এখান থেকে আপনাকে মধ্যবর্তী কোণ আলফার মান বের করতে হবে। আমরা জানি আর ভেক্টরের মান কি, বা আর ভেক্টর বলতে কি বোঝায়? যে দুইটা ভেক্টরের যোগফল। আর ভেক্টর বলতে বোঝায় যে দুইটা ভেক্টরের যোগফল, এবং তার মান চাইছে, তার মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। সামান্তরিকের সূত্র, এক্স্যাক্ট সামান্তরিকের সূত্র হচ্ছে আর ভেক্টর দিয়ে আমরা আর ভেক্টরের মান দিয়ে আমরা সামান্তরিকের সূত্র বসাই, যেহেতু লব্ধি। আর এখানে যেটা প্লাস হবে প্লাস 2ab cos আলফা, সেখানে এখানে মাইনাস 2ab cos আলফা হয়ে যাবে। এটা যেটা প্লাস 2ab cos আলফা, ওটা মাইনাস 2ab cos আলফা হয়ে গেছে। এবং এই রুট ওভার তো কাজ নাই, আমরা আলফার মানটা যখন বের করতে যাব, আমাকে তো রুট ওভার আছে, যেহেতু মান আমরা বের করতেছি ভেক্টরে, তো রুট ওভারটাকে আপনি তুলে দেওয়ার জন্য স্কোয়ার উভয় পক্ষে নিয়ে আসছি, তুলে গেছে। এই প্রসেসে আমরা বের করে ফেলছি। আশা করি এই প্রসেসটা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। তাড়াতাড়ি তুলে ফেলেন। ওকে, যাদের তোলা শেষ তারা 6 নাম্বার ম্যাথটা একটু ভালো মতো পড়েন। ম্যাটেরিয়ালসের ভাই 6 নাম্বার ম্যাথটা একটু ভালো মতো পড়েন। ভিডিও পজ করে 1 মিনিট ট্রাই করেন যে আপনি পারতেছেন নাকি, 1 মিনিট ট্রাই করেন আপনি পারতেছেন নাকি। কেউ ফাঁকি মাইরেন না, কারণ যেহেতু অ্যাডমিশন ক্লাস, এখানে আপনাকে ক্যালকুলেটিভ অনেক কিছু আগায় রাখতে হবে, অনেক কিছু নিজের থেকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। সুতরাং আমরা যে কটা ম্যাথ করতেছি, আমি যে ম্যাথটাই বলতেছি ভাইয়া 1 মিনিট পজ দিয়ে করবেন, পারেন কি না পারেন পরে আপনি মিলাবেন, জাস্ট অ্যাটলিস্ট ট্রাই করেন। ঠিক আছে, 6 নম্বর ম্যাথটা সবাই ভিডিও পজ করে ট্রাই করতে থাকেন। 6 নম্বর ম্যাথটা পজ করে ট্রাই করেন। আচ্ছা, 6 নম্বর ম্যাথে কি বলা ছিল? এখানে দেখেন যে একটা পি ক্যাপ ও কিউ ক্যাপ দুটি এমন অসমরেখীয় ভেক্টর যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মান ইকুয়ালস টু রুট ওভার 3। মানে আপনাকে একটা দেওয়া আছে পি ক্যাপ, আরেকটা দেওয়া আছে কিউ ক্যাপ, এবং বলা হয়েছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটার মান হইতেছে আপনার রুট ওভার 3, এবং পি ক্যাপ আর কিউ ক্যাপ হচ্ছে দুটি অসমরেখীয় ভেক্টর।
ওকে, এখন এর অন্তর্গত কোণের মানটা আপনাকে বের করতে বলা হয়েছে। এই যে পি প্লাস কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের অন্তর্গত কোণের মান আপনাকে বের করতে হবে। এবার দেখেন এইটা কি আপনার ওই লব্ধির মান দেওয়া আছে না? আমরা যদি একটা ভেক্টর পি নেই, একটা ভেক্টর কিউ নেই, তার মানে কি এই দুটো যদি যোগ করি, আমি যদি একটা ভেক্টর আমি এভাবে লিখি, একটা ভেক্টর যদি পি নেই আর একটা ভেক্টর যদি কিউ নেই, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর করলে কি আর ভেক্টর আসবে, ঠিক আছে? তার মানে এইটাই কি, এতটুকুই কি আপনার সেই আর ভেক্টর না? পাশে মান দেওয়া আছে, তার মানে কি আর ভেক্টরের মান কি? সামান্তরিকের সূত্র √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এবং আর ভেক্টরের মান তো ইনস্ট্যান্ট দেওয়াই আছে √3, ঠিক আছে? আর এখানে আছে √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবার দেখেন উভয় পক্ষে যদি আমি বর্গ করি, তাহলে এখানে থাকতেছে 3 = p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবার চিন্তা করেন, এইবার হচ্ছে আসল গেম, এই লাইনেই হচ্ছে আপনার আসল গেম, যে ভাই পি এর মানও তো নাই, কিউ এর মানও তো নাই, পি এর মানও নাই, কিউ এর মানে নাই, কোশ্চেন ম্যাটেরিয়ালস আবার পড়েন, কোশ্চেন ম্যাটেরিয়ালস আবার পড়েন। আমি এইখানে কি পি ভেক্টর ছিল না পি ক্যাপ ছিল? পি ক্যাপ থাকা মানে কি, কোনো মাথার উপর ক্যাপ থাকা মানে কি একক ভেক্টর, আর একক ভেক্টরের মান কত? 1, ঠিক আছে? এইখানে তো ম্যাথের টুইস্টটা তো এখানে যে আপনাকে ভেক্টর বলে দেয় নাই, আপনাকে পি ক্যাপ কিউ ক্যাপ বলে দিছে, আর পি ক্যাপ কিউ ক্যাপ হচ্ছে একক ভেক্টর, আর একক ভেক্টরের মান 1, তার মানে এখানে থাকতেছে 3 = 1 + 1 + 2 × 1 × 1 cos আলফা, 3 2 + 2 cos আলফা, এই 2 এই পাশে নিয়ে আসেন, 3 - 2 = 2 cos আলফা, তার মানে কি থাকবে 1 2 cos আলফা। এখান থেকে আমরা লেখা স্টার্ট করি, এখানে থাকবে তাহলে 2টা এই পাশে নিয়ে আসলে হাফ cos আলফা, তার মানে আলফার মান হচ্ছে cos ইনভার্স হাফ, এখান থেকে বের হবে আপনার অ্যান্সার, ঠিক আছে? আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা আশা করি আপনারা বুঝতে পারছেন, সুন্দর মতো তুলে ফেলেন, ঠিক আছে? সুন্দর মতো তুলে ফেলেন। এবার আমরা যাব নেক্সট টপিকে। ওকে, ভেক্টরের সংযোজন নীতি থাকবে, কিন্তু এক্সট্রা একটা টপিক আমরা এখানে পড়ে ফেলব। ভেক্টরের সংযোজন নীতি থাকবে, এক্সট্রা টপিক একটা পড়ব। এই টপিকটা হচ্ছে আমাদের উপাংশ, ঠিক আছে? উপাংশ ব্যাপারটা হচ্ছে আপনি কোনো একটা র্যান্ডম ভেক্টর মনে করেন, এই বরাবর একটা ভেক্টর, এটাকে বললাম পি ভেক্টর, এখানে আপনি যত ইচ্ছা তত অংশক করতে পারবেন। মানে অংশক বলতে এর বিভিন্ন খণ্ড আপনি করতে পারবেন। চাইলে এই বরাবর একটা অংশক করতে পারবেন, চাইলে এই বরাবর অংশক করতে পারবেন, চাইলে এরকম 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 এরকম, যত ইচ্ছা তত অংশক করতে পারবেন, যত ইচ্ছা আপনার মনে যত যায় তত বেশি করতে পারবেন। কিন্তু উপাংশ আপনি যত ইচ্ছা তত করতে পারবেন না। উপাংশ আপনি যত ইচ্ছা তত করতে পারবেন না। আপনি মনে করেন এখানে পি বরাবর একটা ভেক্টর, উপাংশ করতে হলে এই ভেক্টর বরাবর এমন দুইটা অংশক নিতে হবে, এমন দুইটা উপাদান বা খণ্ড নিতে হবে যারা একে অপরের সাথে 90 ডিগ্রি অবস্থায় থাকে। দেখেন আমি এই বরাবর একটা খণ্ড নিছি, এই বরাবর একটা খণ্ড নিছি, যারা কি আছে দেখেন একে অপরের সাথে 90 ডিগ্রি বরাবর আছে, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে এরকম বাঁকাভাবে কোনো কিছু যদি ভেক্টর দেয়, হ্যাঁ বাঁকাভাবে তো হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, বাঁকাভাবে যদি কোনো কিছু ভেক্টর দেয় 90 ডিগ্রি বরাবর আপনি দুইটা খণ্ড নেবেন, 90 ডিগ্রি বরাবর দুইটা খণ্ড নেবেন। এরপর আপনার দায়িত্ব হচ্ছে এই ভেক্টরটা কার সাথে থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করেন। ধরলাম এটার সাথে, এই খণ্ডটার সাথে, এই অংশটার সাথে সে থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করতেছে, তার মানে এটার মান আসবে পি cos থিটা, আর এটার মান আসবে ভাই পি sin থিটা। সবসময় মনে রাখবেন cos ফাংশন তখনই আসবে যার সাথে সে থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করতেছে।
কস ফাংশন তখনই আসবে যখন সে যার সাথে থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করতেছে। এখানে থিটা ডিগ্রি কোণ এই নিচের পার্টটার সাথে ক্রিয়েট করতেছে দেখে আমি পি কস থিটা দিছি, উপরের পার্টটার সাথে কোনো কোণ নাই, যার সাথে কোণ নাই সে সাইনের ফাংশন পি সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উপাংশের পার্ট। ঠিক আছে, উপাংশের পার্টটা আশা করি আপনারা ভালো মতো বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজ করতেছি। তো আমি একটু নীতিটা লিখে দিই কিভাবে। প্রথমে দায়িত্ব হচ্ছে দুটি খণ্ড নিব যারা 90 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, এরপরে দেখতে হবে কার সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। এই দুইটার উপর ভিত্তি করে আমাদের এই উপাংশটা কাজ করতেছে, এই দুইটার উপর ভিত্তি করে আমাদের উপাংশটা কাজ করতেছে। ভাইয়ারা তুইলা নেন, আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ। আমি এবার মুছে দিচ্ছি। এবার কথা হচ্ছে ভাইয়া এই উপাংশটা কেন শিখালেন এইভাবে অর্ধেক রাস্তায়? উপাংশ শেখানোর কাহিনী হচ্ছে আমরা এতক্ষণ যতগুলো ক্যালকুলেট করতেছি, যতগুলো ভেক্টর ক্যালকুলেট করতেছি, অলমোস্ট ভেক্টরগুলো না দুইটা ভাবেই থাকে, মানে অলমোস্ট ভেক্টর দুইটা ভেক্টর দিয়ে কাজ করতেছে। আমরা লব্ধি যতগুলো বের করলাম অলমোস্ট ভেক্টর দুটোই থাকতেছে, কিন্তু দুইটার বেশি ভেক্টর থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, দুইটার বেশি অলমোস্ট ভেক্টর থাকতে পারে। যদি দুইটার বেশি ভেক্টর থাকে তখন আমরা লব্ধি কীভাবে বের করবো? এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। ঠিক আছে, 7 নাম্বার ম্যাথ দেখেন, এই বরাবর কাজ করতেছে আপনার 5 নিউটন বল, এই বরাবর কাজ করতেছে হচ্ছে আপনার 6 নিউটন বল, আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে আপনার 2 নিউটন বল। এবার বলে দেওয়া আছে এতটুকু কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এবার বলা হয়েছে এই যে আপনার পজিশনটা দেওয়া আছে তিনটা ভেক্টরে, এই পজিশনের লব্ধির মান বের করতে হবে। এই লব্ধির মানটা ভাইয়া আমরা নর্মাল যে সামান্তরিকের সূত্র এটা দিয়ে আমরা বের করতে পারবো না, এটা দিয়ে আমরা বের করতে পারবো না। এটা আমাদেরকে মূলনীতির সাহায্যে এবং উপাংশের সাহায্যেই বের করতে হবে। কিভাবে বের করতেছি একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করবেন। ঠিক আছে, এবার দেখেন আমরা যদি মূলনীতি ভেক্টর সংযোজন নীতি মানি, তার মানে কি ধরলাম এই একটা পজিশনে আপনার লব্ধি ভেক্টর 8 থাকলো, এই একটা পজিশনে লব্ধি ভেক্টর 8 থাকলো, তার মানে আর ভেক্টর কি আসবে? আর ভেক্টর ইকুয়ালস টু তিনটা ভেক্টর। এটা মনে করেন আমাদের এ ভেক্টর, এটা মনে করেন আমাদের বি ভেক্টর, আর এটা মনে করেন আমাদের সি ভেক্টর। আমি মনে মনে ধরে নিলাম, মনে মনে ধরে নিলাম, তার মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, আমরা এটাই তো শিখছি, লব্ধি ভেক্টরটা এক পাশে থাকবে আর যতগুলা ভেক্টর থাকে তাদের ভেক্টর যোগফল এক পাশে থাকে, কিন্তু ভেক্টর যোগফল দিয়ে তো আমরা লব্ধির মানটা বের করতে পারতেছি না। এইবারে আমরা কি করব, ঠান্ডা মাথায় দেখবেন। প্রথমে আমি 5 নিউটন যে বলটা বা এই ভেক্টরটা বরাবর উপাংশ নিব। ঠিক আছে, আমি কি বলতেছি 5 নিউটন বরাবর উপাংশ নিয়ে। ঠিক আছে, এবার চিন্তা করেন আমি একটা কাজ করতেছি, এই 5 অংশের সাথে এই লব্ধিটা মনে করলাম থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করছে। ঠিক আছে, তার মানে এখানে কি লব্ধির পার্টটা যেহেতু 5 অংশ 5 নিউটন বল এইদিকে কাজ করতেছে 5 নিউটন বল, আর লব্ধিটা কাজ করতেছে এইদিকে 8 থিটায়। যেহেতু আমি বরাবর নিছি, একদম এই লাইন বরাবরই নিছি, তাই সবসময় মনে রাখবেন এখানে কজের ফাংশন আসবে। আমি যেহেতু এই বরাবরই নিছি, এখানে মনে রাখবেন কজের ফাংশন আসবে। প্রথমে কে আর, এটার সাথে মান আসতেছে কত থিটা, কস থিটা, কেননা এই 5 নিউটনের সাথে ওই আর কস থিটা পরিমাণ কোণ ক্রিয়েট করছে। এরপরে আসতেছে আমাদের এ ভেক্টর। এবার আমাকে দেখতে হবে এই এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ ক্রিয়েট করছে। এটা বুঝতে পারছি, আমি এইটা আবার বুঝাই। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফরম্যাট, এই ফরম্যাটে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, আমরা এখন উপাংশ ফরম্যাট নিয়ে আসবো। উপাংশ ফরম্যাটে একটা হচ্ছে বরাবর, একটা লম্ব, এর দুই ফরম্যাটে আমরা কাজ করতে পারি। আমি ধরতেছি এই 5 নিউটন বলের সাপেক্ষে আমি সব কয়টা বলের উপাংশ বের করব। ঠিক আছে, তার মানে আপনি দেখেন 5 নিউটন বল কাজ করতেছে এইদিকে, এর সাথে থিটা কোণে কাজ করতেছে, থিটা ডিগ্রি কোণে কাজ করতেছে আর ভেক্টর। তার মানে এখানে প্রথমে আর এর মানটা বসাইলাম, আর ভেক্টরের আর এর মানটা বসালাম ইনটু, যেহেতু এটা বরাবর বলছি এখানে কজের ফাংশন আসবে, কজের ফাংশন আসলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 5 ডিগ্রি। ওকে,
আমি এটা মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। এরপরে চিন্তা করেন এই বরাবর কাজ করতেছিল 5 নিউটন বল, ঠিক ওই দিকে কি আপনি এই 5 নিউটন বলের অংশ নিছেন, এই দিকে বরাবর কাজ করতেছিল 5 নিউটন বল, ঠিক ওই দিকে কি 5 নিউটন বলের অংশ নিছেন না? তার মানে এর সাথে মধ্যবর্তী কোণ কত? এই এ যে 5 নিউটন বল, এই 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ কত অংশকের সাথে? 0 ডিগ্রি। দেখেন তো 0 ডিগ্রি না? তার মানে 5 cos 0 ডিগ্রি প্লাস, এরপরে আসতেছে আপনার মুছে দিলাম, এরপরে হচ্ছে 5 নিউটন বল এই দিকে, 5 নিউটন বল এদিকে, 6 নিউটন বল কোন দিকে কাজ করতেছে? উপর দিকে। তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এই পাশেও cos এর ফাংশন আসবে 6 cos 90 ডিগ্রি। এবার চিন্তা করেন আমি তো 5 নিউটনের সাপেক্ষেই ধরতেছি, আমি 5 নিউটনের সাপেক্ষে ধরতেছি না, আমি যেহেতু আপনার এই 5 নিউটন বল এই পাশে এবং এই যে 2 নিউটন বল এই দিকে, 2 নিউটন বল এই দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে, আপনি যখন লম্ব আঁকেন সে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি ক্রস করে আর এতটুকু হচ্ছে আপনার 120 ডিগ্রি ক্রস করে, ঠিক আছে? তার মানে দুইটা যোগ করলে আসে 210 ডিগ্রি। তার মানে 2 নিউটন বলে cos 210 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? চাইলে আপনি আরেকটু বানাইতে পারেন, চাইলে আপনি আরেকটু বাড়াইতে পারেন। কিভাবে বাড়াইতে পারেন? যে আপনি ডাইরেক্ট মানটা লিখে ফেললেন, ডাইরেক্ট মানটা লিখতেছি, এখানে তো আর cos থিটার মান তো বসানোর কোনো ওয়েই নেই, থিটার মান জানি না। 5 এর মান 5 প্লাস 6 cos 90, এই cos 90 মান কত? আল্লাহর ওয়াস্তে 0। আর এখান থেকে আসতেছে 2 ইন্টু cos 210 ডিগ্রি, cos 200 ডিগ্রি 10 ডিগ্রি মান হচ্ছে -√3। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এবার চিন্তা করেন আমি 5 নিউটন বরাবর নিছি, এবার 5 নিউটন সেকেন্ড পার্ট হচ্ছে 5 নিউটন এর উপর লম্ব উপাংশ নিয়ে, 5 নিউটনের উপর লম্ব উপাংশ নিয়ে আমি যখন 5 নিউটনের উপর লম্ব উপাংশ নিব তখন আমার ক্যালকুলেশন কিন্তু কি হবে? আমরা বলছিলাম যে যখন বরাবর নিব, বরাবর নিলে হচ্ছে ভাইয়ারা কজের পার্ট থাকবে, আর যখন লম্ব নিব তখন আমাদের সবসময় মনে রাখবেন একটু কষ্ট করে সাইনের পার্ট থাকবে, সাইনের পার্ট থাকবে। কিন্তু তাদের যে মধ্যবর্তী কোণ, তাদের যে মধ্যবর্তী কোণ এটার কোনো রকম চেঞ্জ হবে না। কিভাবে দেখেন? আর আর এখানে cos থিটা ছিল, এখানে আসবে সাইন থিটা, মানে আপনি মধ্যবর্তী কোণ বের করে যে কষ্ট করে বের করছেন একবারে করতে হবে, আর দরকার নাই। তারপর এখানে 5 আসলো, এখানে cos, এখানে যেহেতু লম্ব সাইন 0 ডিগ্রি প্লাস 6 সাইন 90 ডিগ্রি প্লাস 2 সাইন 210 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখেন আপনাকে সাইন 0 ডিগ্রির মান কত? 1, তাই না? সাইন 0 ডিগ্রির মান 1 ধরে বাড়ি দেব, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে? তার মানে এই পার্টটা চলে গেছে, তার মানে এখানে থাকবে সাইন 90, সাইন 90 মান 1, তাহলে 6। এবার 2 ইন্টু সাইন 210 ডিগ্রি -1, তার মানে হচ্ছে 5, আর সাইন থিটার মান হচ্ছে 5। এবার আমি একটু বোর্ডটা মুছে দিব। এতটুকু আশা করি তুলে ফেলছেন, এতগুলি আশা করি তুলে ফেলছেন। আমাকে এই ম্যাথ থেকে হচ্ছে শুধুমাত্র আর এর মানটা বের করতে হবে, শুধুমাত্র আর এর মানটা বের করতে হবে। আমি কিভাবে বের করতেছি একটু দেখেন। এবার আমরা জানি এখন আমি এই 1 নংকে স্কোয়ার করব, 2 নংকে স্কোয়ার করব, স্কোয়ার করে যোগ করব। 1 নং হোল স্কোয়ার প্লাস 2 নং হোল স্কোয়ার, এরপরে যোগ করতেছি। তার মানে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আর স্কোয়ার, আর কজ স্কোয়ারের মান, আর কজ থিটার মান কত? যে 5 -√3, এটাও হোল স্কোয়ার হবে প্লাস এটা আসতেছে 5 হোল স্কোয়ার, ঠিক আছে? এবার দেখেন আমি যদি আর স্কোয়ার কমন নিই কি আসবে? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে আসতেছে আমাদের 5 -√3 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 35.6795। ওকে, আর কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান কত? 1,
তার মানে আর স্কোয়ার মান হচ্ছে 35.6795। এখান থেকে আর এর মান রুট করলে আসবে 5.973 এত নিউটন। ওকে, সুতরাং আমরা এখানে দেখলাম আমাদের একের অধিক। এবার আবার কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে আপনার একের অধিক হচ্ছে ভেক্টর ছিল। এই ভেক্টরে যখন আমরা লব্ধি বের করতে যাই তখন আমরা সামান্তরিক সূত্র ইউজ করতে পারি না, তখন আমাকে অ্যাকচুয়াল ফরম্যাট থেকে আমাকে উপাংশকে সাহায্য নিতে হয়। আমি আপনার যে 5 বরাবর বল, এই 5 বরাবর বলের বরাবর উপাংশক নিছি এবং উপাংশকের সাথে প্রতিটা খণ্ডে খণ্ডে মধ্যবর্তী কোণটা বের করছিলাম। এবার আপনি 5 নিউটন বলের বরাবর লম্ব যে অংশক বা লম্ব উপাংশক নিয়ে কাজ করছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনটা চেঞ্জ হয় না। যেটা বরাবর থাকে ওটা কজের ফাংশন দিয়ে কাজ করে, যেটা লম্ব থাকে সেটা সাইনের ফাংশন দিয়ে কাজ করে। এই হচ্ছে ম্যাথটা। ভাইয়ারা তাড়াতাড়ি 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 তুলে ফেলেন, জলদি জলদি তুলে ফেলেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভাইয়াকে বলে ফেলেন যে ভাই এটা ঠিকঠাকভাবে বুঝি নেই। ওকে, মুছে ফেলি, আপাতত মুছে ফেলি। তো আমরা অনেকগুলো ম্যাথ দেখলাম ভেক্টর উপাংশের। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা মেজর টপিক, সেটা হচ্ছে নদী নৌকা। এই টপিকটা হচ্ছে আমাদের নদী নৌকা। অনেকে এখন হাসতেছেন যে ছি ছি ভাই, নদী নৌকা করাবেন এখন, এই বয়সে এসে আমরা নদী নৌকা শিখবো? কিন্তু অনেকেরই গ্যাপ থাকে ভাই, ট্রু টু সে অনেকেরই নদী নৌকার গ্যাপ থাকে, গ্যাপটাকে আমরা ফুলফিল করার ট্রাই করতেছি। এই টপিকের আমাদের টাইপ 1 হচ্ছে যদি কখনো থাকে নদীর প্রস্থ বরাবর, তারপরে হচ্ছে আড়াআড়ি পথে সর্বনিম্ন দূরত্বে তারপর সোজাসুজি বরাবর। ঠিক আছে, এই কথাগুলো যদি থাকে, এই কথাগুলো থাকলে আসলে মিনিং কি করে আমরা সবাই জানি যে নদী প্রস্থ বরাবর আড়াআড়ি পথে সর্বনিম্ন দূরত্বে সোজাসুজি বরাবর। এটার কথাটা মিনিং হচ্ছে আপনার যদি এইটা একটা নদী হয়, আপনার স্রোত ধরে নিলাম, মনে করেন স্রোতটা যাচ্ছে আপনার এই দিক বরাবর, স্রোত যাচ্ছে আপনার এই দিক বরাবর ইউ ভেক্টর, এবং আপনাকে এই যে এ পয়েন্টে আপনি দাঁড়ায় রয়েছেন, এ পয়েন্টের সাথে ঠিক তার মাথার উপর আরেকটা পয়েন্ট মানে লম্ব বরাবর পয়েন্ট বি, আপনাকে এই এ পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করে অ্যাট এনি কস্ট বি পয়েন্টে এসে থামতে হবে। আর আপনি চিন্তা করেন, আপনি যদি এখন এ পয়েন্ট থেকে এভাবে লম্ব বরাবর যাত্রা স্টার্ট করেন, আপনি যত সামনে যাবেন স্রোত কি আপনাকে এই দিকে ধাক্কা দিবে না? আপনি যত সামনে যাচ্ছেন স্রোত কি আপনাকে এই দিকে ধাক্কা দিচ্ছে, তার মানে কি আপনার দিক কি এ পয়েন্ট বি পয়েন্টে পৌঁছাতে পারবে? আপনার দিক কি আস্তে আস্তে ধাক্কা খেতে কি দিক হারাই ফেলবে না? তার মানে ধাক্কা খেতে সে ডান দিকে আস্তে আস্তে মুভ করার ট্রাই করবে। এই কারণে শর্টকাটে আমরা কি বলতাম যে ভাই যেহেতু আমার বি পয়েন্টে যেতে হবে, আমাদেরকে সবসময় এই বরাবরই নৌকা চালাইতে হবে। এইটা একটা ভুল কনসেপ্ট, এইটা একটা বড় রকমের ভুল কনসেপ্ট। ঠিক আছে, আমরা অনেকেই পড়াই, কারণ 11-12 এই বেসিক দিয়ে লাভ নাই, কিন্তু এখন আপনাকে বুঝতে হবে, বা এই রিলেটেড এখন ম্যাথ আসতেছে, এখন বুঝতে হবে যে আদত আপনি যদি এই বরাবর নৌকা চালানো শুরু করেন আদত বি পয়েন্টে যেতে পারবেন না। এইটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, তার আগে আমি আপনাদের বলে রাখি এই টাইপ ম্যাথে আসলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি কি কি। প্রথমে হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা কিভাবে বের করে? আলফা হচ্ছে ডাইরেক্ট সূত্র, কজ ইনভার্স মাইনাস উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ। ঠিক আছে, ডাইরেক্ট সূত্র যে কজ ইনভার্স মাইনাস উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ, আর এই সূত্রটা আমরা ডেরিভেশন করে আগের বার বের করে ফেলছিলাম। ঠিক আছে, কলেজ লাইফে বের করছি। এরপরে বলা হয় আপনার লব্ধি বেগের মান, নৌকার যে লব্ধি বেগ
এই লব্ধি বেগের মান কিভাবে বের করব? একটা ইউনিভার্সাল সূত্র আছে, সেটা হচ্ছে নৌকার বেগ ইন্টু সাইন আলফা। আর সাইন আলফা কি? এখানে সাইন আলফা হচ্ছে ভেক্টর দুইটা, আমাদের ভেক্টর কি দুইটা ছিল, একটা হচ্ছে নৌকার বেগ আর একটা হচ্ছে স্রোতের বেগ। যে নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, স্রোতের বেগ আলফা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ, এই সাইনটাকে আমরা মধ্যবর্তী কোণ হিসাবে ডিনোট করি। ঠিক আছে, সময় কিভাবে বের করবেন? বাস এস, আমরা যে এই যে নদী নৌকা করতেছি, এই নদী নৌকাতে বেগটা কি থাকে? সবসময় মনে রাখবেন বেগটা হচ্ছে কোনো ত্বরণ থাকে না, আর এই বেগে যে ত্বরণ থাকতেছে না তার মানে কি সমবেগে যাচ্ছে, তাহলে এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। এখান থেকে যদি টি এর মান বের করি তার মানে এস বাই ভি। এখানে এস হচ্ছে আপনার নদীর প্রস্থ বরাবর দূরত্বকে আমরা ধরলাম ডি, নদীর প্রস্থ বরাবর দূরত্বকে আমরা ধরলাম ডি, আর এই ভিটা হচ্ছে এই আর এর মান। আর এর মান আমরা জানি নৌকার বেগ ভি সাইন আলফা। ওকে, ভি সাইন আলফা, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় টাইপ, যেটা আমরা হচ্ছে নর্মাল ডেরিভেশন থেকে পেয়ে থাকি। এইবার আপনারে বুঝাই যে এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবার ঠান্ডা মাথায় দেখবেন, ঠান্ডা মাথায় দেখবেন। ওকে, এবার চিন্তা করেন আপনার স্রোত এইদিকে যাচ্ছিল, স্রোতটা আপনার এইদিকে যাচ্ছিল ভাইয়া, আর এইখানে আপনার নৌকার বেগ আছে, এইখানে আপনার নৌকার বেগ আছে। সুতরাং নৌকার বেগটাকে কিভাবে কাজ করতেছে? নৌকার বেগটা এইভাবে কাজ করতেছে। যদি নৌকার বেগটা এভাবেই কাজ করে থাকে তাহলে এর লম্ব বরাবর একটা উপাংশ নিতে পারেন, এই দিক বরাবর একটা উপাংশ নিতে পারেন। আমি আবার বলতেছি, এই দিক বরাবর যদি নৌকার বেগ কাজই করে থাকে আপনি এর লম্ব বরাবর একটা উপাংশ নিতে পারেন, আর নদীর এই বরাবর একটা উপাংশ নিতে পারেন। আপনি যদি লম্ব বরাবর একটা উপাংশ নেন, নদীর লম্ব বরাবর একটা উপাংশ নেন, এই পাটটা যাবে কি? এই পাটটা যাবে ডাইরেক্ট প্রস্থ বরাবর, এই পাটটা যাচ্ছে ডাইরেক্ট প্রস্থ বরাবর, আর এই পাটটা যাচ্ছে আপনার স্রোত তো এইদিকে যাচ্ছে, স্রোতের ঠিক বিপরীত পাটে তার আরেকটা উপাংশ কাজ করতেছে। ঠিক আছে, দেখেন এই বরাবর যে উপাংশটা নিচ্ছে এটা ডাইরেক্ট প্রস্থ বরাবর যাচ্ছে, আর এই বরাবর যে উপাংশটা নিচ্ছে সে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। আমি ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তার মানে আমি যদি এই মানটা বের করতে চাই, এই কোণটা বের করতে চাই, এই কোণটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। বুঝতে পারছি টোটাল মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি এই আলফার মানটা বাদ দেয় তার মানে কি এতটুকু পার্টের মান, এই এতটুকু কোণের মান বের হয়ে যাচ্ছে, এতটুকু কোণের মান বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বলতে হবে ভাই আলফার মান কোথা থেকে পাবো? আলফার মান আব্বাজানেরা ওইখান থেকে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আলফার মানের জন্য আর কোনো কিছুরই দরকার নেই। ঠিক আছে, এবার চিন্তা করেন, এবার কি দেখেন তো আপনার এইটুক পার্ট কত? 180 ডিগ্রি মাইনাস আলফা না? তার মানে এটাতে আমাকে থেটা বা কোণ হিসাব করতে পারি, তার মানে এই বরাবর আসতেছে ভি কস 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এই বরাবর আসতেছে ভি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তার মানে এই বরাবর কাজ করবে হচ্ছে আপনার, এই বরাবর কাজ করবে ভি কস 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এই বরাবর কাজ করবে ভি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, বের করে ফেললাম, একটু বড় করে লিখি, আশা করি বের করে ফেলছি আমরা 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এবার চিন্তা করেন, এইবার হচ্ছে শর্তের খেলা, এবার হচ্ছে শর্তের খেলা। আপনার প্রথম শর্ত যদি এই বরাবর উপাংশ যে পার্টটা আছে, এই বরাবর যে উপাংশের পার্ট ভি কজ 180 মাইনাস আলফা, এটা যদি স্রোতের বেগের সমান হয়, মানে ভি কজ 180 মাইনাস আলফা যদি স্রোতের বেগের সমান হয়, দেখেন এইটা এই পাশে কাজ করতেছে সমান, আরেকটা বেগ ওই পাশে কাজ করতে, তাহলে একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে, একটা আরেকটাকে নিউট্রাল করে দিচ্ছে। যখন এই কন্ডিশনটা কাজ করে তখনই একমাত্র 90 ডিগ্রি বরাবর, তখনই একমাত্র 90 ডিগ্রি বরাবর বি পয়েন্টে বস্তুটা চলে যায়।
আইডিয়াটা বুঝতে পারছেন যে যখন এই উপাংশের পার্ট এই স্রোতের পার্টের সমান হয়, দিক বিপরীত হওয়ার কারণে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়, ঠিক 90 ডিগ্রি বিপরীত পয়েন্ট বি পয়েন্টে নৌকাটার লব্ধি বেগ দেখা দেয়। এই জিনিসটা আমরা অনেকে স্কিপ করি, ঠিক আছে। স্কিপ করার রিজনও আছে, কারণ এত ডিপ বেসিক আপনাদের 11-12 দরকার হয় না, যেহেতু এই রিলেটেড ম্যাথ আসতেছে অ্যাডমিশন এখন করবে। ওকে, এরকম হইতে পারে যে ভাইয়া ভি কস 180 মাইনাস আলফার মান বড় স্রোতের বেগের থেকে, মানে এই পার্টটা বড়, এখন হচ্ছে আমাদের এই পার্টটা বড়, এই স্রোতের বেগের পার্টটা ছোট, তাহলে কি 90 ডিগ্রি বরাবর যাবে না, তখন 90 ডিগ্রি বরাবর যাবে না, তখন যাবে ভাইয়া এই 90 ডিগ্রি থেকে এই পার্টের দিকে। এই পার্টটা বড় না, এই পার্টটা বড়, এই পার্টটা ছোট, তার মানে এই দিক পার্টেই থাকবে, মনে করেন এইরকম, তখন লব্ধির দিকটা এইভাবে থাকবে, ঠিক আছে। তখন লব্ধির দিকটা এইভাবে থাকবে এবং আপনাকে স্রোতের দিক বরাবর তখন ক্যালকুলেট করতে হবে। তখন আপনাকে অ্যাকচুয়ালি থাকতেছে কি, এই দিক বরাবর যে পার্টটা, এই ইউ পার্টের সাথে বিয়োগ করে দিবেন। মনে করেন এটা আছে 5 আর এটা আছে 2, তাহলে কাটাকাটি তো হবে না, এখানে 5 এখানে 5 হলে কাটাকাটি হইতো, তার মানে 5 মাইনাস 2 3, তাহলে এই দিক বরাবর 3 কাজ করবে, এই দিক বরাবর লব্ধি আর এই দিক বরাবর বেগ। এই দিক বরাবর এখানে ছিল 2, এখানে ছিল 5, 2 মাইনাস 5 3, তার মানে অ্যাকচুয়ালভাবে 3 কাজ করবে। এই দিক বরাবর তো বেগ তো আছেই, আর এই দিক বরাবর বা এই দিক বরাবর আপনার লম্ব কাজ করবে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা, ঠিকঠাকভাবে বুঝতে পারছি, ওকে। কিন্তু কখনো যদি আপনার ভি কস 180 মাইনাস আলফা যদি স্রোতের বেগের থেকে কম হয়, তাহলে লব্ধি সবসময় এই বরাবর থাকবে, এই পয়েন্টে থাকবে, এবং ওটা থেকে মাইনাস করবেন, এইটা থেকে এইটা মাইনাস করলে আপনার এতটুকু বাকি অংশ এখানে কাজ করবে। স্রোতের দিক বরাবর এটা থেকে এটা মাইনাস করবেন, বাকি এতটুকু অংশ কাজ করবে, ঠিক আছে। অনেক বেসিক দিলাম, ঠিক আছে। এখন এটা তুলে নেন, এরপর আমরা এই পার্টটা নিয়ে কাজ করব যে কিভাবে শর্টকাট ফরম্যাটে করা যায়, ঠিক আছে। কিভাবে শর্টকাট ফরম্যাটে করা যায়, সাথে সাথে তুলে ফেলেন বা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আমি আবার মুছে দিচ্ছি, কারণ নতুনভাবে আঁকা লাগবে, খুবই হিজিবিজি হয়ে গেছে। ওকে, এইভাবে নৌকা, ঠিক আছে। আপনার স্রোত যাচ্ছিল এই বরাবর, স্রোত যাচ্ছিল এইদিকে ইউ ভেক্টরে, এই বরাবর হচ্ছে নৌকার মাঝি ভি ভেক্টরে যাচ্ছে। সুতরাং এই ভি ভেক্টরের স্রোতের দুইটা উপাংশ কাজ করতেছে, ঠিক আছে। এখানে হচ্ছে এই বরাবর একটা উপাংশ আর একদম 90 ডিগ্রি বরাবর আরেকটা উপাংশ, এটাকে বলা হয় ভি আপনার কস 180 মাইনাস আলফা, আর এটা হচ্ছে ভি সাইন 180 মাইনাস আলফা, ঠিক আছে। আপনার টার্গেট হচ্ছে টার্গেট হচ্ছে এইটার মান এইদিকে যা হবে তার বিপরীত দিকে এটার মানও সেম হবে, অর্থাৎ ডাইরেক্ট এ থেকে বি পয়েন্টে যেতে যাচ্ছেন, ডাইরেক্ট এ থেকে আপনি বি পয়েন্ট, এ থেকে যে বি পয়েন্ট, এই বি পয়েন্টে যেতে যাচ্ছেন। তাহলে এখন কীভাবে কাজ করবেন দেখেন, আলফার মান তো কোনো চেঞ্জ নেই, আলফা মান এভাবে কাজ করতে পারে, ঠিক আছে। এবার লব্ধির মান দেখতে হবে। আমরা কি বলতাম যে নর্মালি যে সে যে দিক বরাবরই যায়, মানে প্রকৃতপক্ষে দুইটা ভেক্টরের মাঝ বরাবর যে দিক বরাবর লব্ধি কাজ করে সেটাই তো হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে, নৌকার প্রকৃত বেগ। এবার চিন্তা করেন লব্ধি বরাবর কোনটা কাজ করছে, এইটা বরাবর লব্ধি কাজ করতেছে না আর ভেক্টর, ঠিক আছে। আমি আবার বলতেছি, এই বরাবর কি তার লব্ধি ভেক্টর কাজ করতেছে না, এই বরাবর তার লব্ধি ভেক্টর কাজ করতেছে, ওকে। তার মানে আমরা কি জানি, আর ভেক্টর, ঠিক আছে, এটা তো ভেক্টর সংযোজন নীতি না। আপনার এই বরাবর একটা ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর ছিল, এই বরাবর একটা ভেক্টর ছিল, লব্ধি ভেক্টর এই বরাবর কাজ করতেছে, মানে ভেক্টর সংযোজন নীতি মোতাবেক কি হবে, স্রোতের ভেক্টর প্লাস নৌকার ভেক্টর, স্রোতের ভেক্টর প্লাস নৌকার ভেক্টর। এবার চিন্তা করেন
স্রোতের ভেক্টর কাজ করতেছিল এক পাশে এইটা, তার বিপরীত পাশে ঠিক এটা কাজ করতেছিল, এবং দুইটা একটা আরেকটাকে নিউট্রাল করে দিছেই দেখেই তো আমরা সোজা বি পয়েন্ট উঠতে পারছিলাম। আমি আবার বলতেছি এই বরাবর যে স্রোতের ভেক্টর কাজ করতেছিল তার ঠিক বিপরীত দিকে কি আপনার এই উপাংশ কাজ করতেছিল সমান সমান, এবং তারা একজন একজনকে নিউট্রাল করে দিছে। তার মানে এই ই ভেক্টরের মানটা হয়ে যাবে 0, এই ভেক্টর পার্টটা হয়ে যাবে 0। এখন ভি ভেক্টর কতটুকু কাজ করতেছে? বি ভেক্টর কি আপনার এই উপরের দিকে কি আপনার জাস্ট ভি জে ক্যাপ হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? ভি ভেক্টর কি জে ক্যাপ হিসাবে কাজ করতেছে? এই বি ভেক্টরের দুটো উপাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এই ওয়াই অক্ষ বরাবরটাকে আমাকে ধরতে হবে, ঠিক আছে? আমার টার্গেট থাকবে যে এক্স অক্ষের দাগের উপর ছক কাগজে এক্স অক্ষের দাগের উপর ওয়াই অক্ষের দাগের উপর সব কিছু কম্পোনেন্ট নিয়েই ক্যালকুলেট করা। আমার যে এই আর ভেক্টরের ওয়াই অক্ষের দাগের উপর কে কাজ করতেছিল? আমাকে আর ভেক্টরের ওয়াই অক্ষে একদম বরাবর দাগের উপর ভি সাইন 180 মাইনাস আলফা, ভি সাইন 180 মাইনাস আলফাই তো কাজ করতেছিল, ভি সাইন 180 মাইনাস আলফাই তো কাজ করতেছিল, এবং কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর, ঠিক আছে? কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। যেহেতু এক্স অক্ষের দিকে কিছু নাই, তার মানে জেড অক্ষ বরাবরই কাজ করতেছে। এইবার আমাকে বের করতে বলছে এই লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টরের মান কিভাবে করে? √0 তো কাজ নাই, ভি সাইন 180 মাইনাস আলফা হোল স্কোয়ার, √√এ কাটা, তার মানে এই আর এর মান হবে ভি সাইন 180 মাইনাস আলফা, ঠিক আছে? এই 180 মাইনাস আলফা, ওইখানে আলফা কিছুটা ডিফারেন্ট, কারণ আমরা কোন নিচে কিন্তু উত্তরে দেখবেন ঠিকই মিলে গেছে। দেখেন আপনার নৌকার বেগ সাইন 180, সাইনের পার্টের একটা নির্দিষ্ট কোণ। দেখেন আপনার আগে যা পড়ছিলাম সেটাই দিছে, কিন্তু আমরা একটু ডিপলি পড়তাম না, যেহেতু 2D মোশন, এগুলো কিন্তু 2D মোশনটা আমাদের মোশন বা অক্ষ হিসেবে কল্পনা করতে হবে। আপনি যদি আরও স্পেসিফিকলি পড়েন, এটা নিউট্রাল করে দেওয়ার কারণে এটা কি হবে? 0 আই ক্যাপ, একটাকে যেহেতু নিউট্রাল করে দিয়েছে, এটা হচ্ছে 0 আই ক্যাপ প্লাস ওইটা ভি জেড ক্যাপ। আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে? তার মানে লব্ধির পার্টটা আশা করি বুঝতে পারছেন। আমি এটা আবার মুছে দিই। এবার আমার টার্গেট হচ্ছে টি এর মান বের করা। টি এর মান বের করা মানে নদীর অপর পারে যেতে তার কতটুকু সময় লাগছে। নদীর অপর পার কোনটা? আমরা মনে মনে কি ধরে নিছি এটা হচ্ছে ডি প্রস্থ, ঠিক আছে? এখন নদীর অপর পার যেতে তাকে কি এই বরাবর দূরত্বই কেউ অ্যাকচুয়ালি অতিক্রম করতে হবে না? এই বরাবর দূরত্বই কি তার অ্যাকচুয়াল অতিক্রম করতে হবে না? এবার চিন্তা করেন, উপরে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কি ডি, এবং এই দূরত্ব বরাবর তার বেগ কত ছিল? দূরত্ব বরাবর কোন বেগটা কাজ করতেছিল? আর ভেক্টরের বেগটাই কত কাজ করতেছিল। আর একদম স্পেসিফিকলি কি ওয়াই অক্ষ বরাবর বেগটা না? ওয়াই অক্ষ বরাবর বেগ কোনটা? ভি সাইন 180 মাইনাস আলফা। শেষ, পুরা ম্যাথই শেষ। আমি আবার বলতেছি, আমাকে প্রস্থ বের করতে হবে, ঠিক আছে? নদীর অপর পারে যেতে কতটুকু সময় লাগতেছে। এখন নদীর অপর পার, এই পার থেকে যখন এই পারে যাবেন, নদীর প্রস্থ বরাবর যাবেন ডি, তার মানে এটা কি তার দূরত্ব, আর নিচে আসবে হচ্ছে বেগ। এখন এই দূরত্ব অতিক্রান্ত করতে তার বেগ কতটুকু লাগছিল? এই ভি এর যে ওয়াই অক্ষ বরাবর উপাংশে কাজ করছিল, এটার বেগই মেরে দিবেন, আপনার টাইমও বের হয়ে গেছে, ঠিক আছে? মানে মুখস্থ করা লাগবে না, আপনি চিত্রটা আঁকলে আপনার সব কিছু বের হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যদি স্পেশাল আরেকটা কেস বলি, যে অপর পারে যেতে তার কত সময় লাগে, অপর পারে যেতে তার কতটুকু সময় লাগে, ঠিক আছে? এবার চিন্তা করেন, আপনার অপর পারে যেতে তার কত দূরত্ব অতিক্রম করতে, দুঃখিত ভাইরা, কত দূরত্ব অতিক্রম করতে হয়। অপরবারে যেতে কি এই পয়েন্টই যাচ্ছিল না, এবং তার দূরত্ব অতিক্রম কতটুকু করা লাগছে? এই নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করা লাগছে, বাবজান, নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করা লাগছে। এভাবে বলতে পারেন কিভাবে ভাই, কিভাবে নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করলো? এবার আপনি চিন্তা করেন,
আপনি যদি পাড়ের দাঁড়ায় কোনো একটা মানুষ যেভাবে দাঁড়ায় থাকেন, আপনি দেখতেছেন নদীর মাঝি অনেক কষ্ট করে চাচ্ছে যে কোনাকুনিভাবে যেতে, কিন্তু স্রোতকে প্রতি ক্ষেত্রে ধাক্কা দিতে দিতে লম্ব বরাবর নিয়ে যাচ্ছে। তার মানে কি, নদীর মাঝি বুঝতেছে আমি তো কোনা বরাবরই যাচ্ছি, কিন্তু পারে যে দাঁড়ায় রয়েছে ও দেখতেছে যে ও ট্রাই করা সত্ত্বেও কোনাভাবে থাকতে পারতেছে না, ও সোজাভাবেই চলে যাচ্ছে। তার মানে ইনডাইরেক্টলিভাবে নদীর প্রস্থ বরাবরই সে দূরত্ব অতিক্রম করতেছে। আইডিয়া ক্লিয়ার? টি এর সময় আমাকে প্রশ্নটা লাগছিল, ঠিক আছে। মোটামুটি এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর পার্ট, টাইপ 1 এর পার্ট। এবার টাইপ 2 এর পার্টে চলে যাই, এটা তুলে ফেলেন। টাইপ 2 এর পার্টে আমরা চলে যাই। টাইপ 2 এর পার্টটা আরো বেশি ইন্টারেস্টিং। ওকে, টাইপ 2 এ কি ছিল? সর্বনিম্ন সময় দূরত্ব অতিক্রম করতে হবে। টাইপ 2 এ ছিল সর্বনিম্ন সময় দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। এই বরাবর হচ্ছে আমার নদী, এই বরাবর নদী, নদী এই পাশে স্রোত যাবে ইউ ভেক্টরে। আর সর্বনিম্ন সময় যেতে গেলে আমাকে নৌকার বেগ কি রাখতে হবে? একদম 90 ডিগ্রি বরাবর রাখতে হয়। ও যা ইচ্ছা সেখানে যাক, এই পাশে তো যেতে পারবে না, এই পাশে যেখানে ইচ্ছা সেখানে মিলুক, ওর কোনো প্যারা নাই, কিন্তু এইভাবে রাখলেই একমাত্র সর্বনিম্ন সময় যেতে পারে। এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এখানে হইতেছে আমাদের সি পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা কি দেখতে পারতেছি, এখন আমাদের প্রথম জায়গাটা হচ্ছে এখানে আলফার মান কত। আলফার মান কি দেখেন, ডাইরেক্ট 90 ডিগ্রি, আলফার মান ডাইরেক্ট 90 ডিগ্রি, এটা বসাই দিলেন। এবার বেগ আর এর মান কত হবে? এইবার হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আপনার 2 নাম্বার পয়েন্ট, যে আর এর মান কত হবে, মানে এই লব্ধি বলের যে বেগ, নৌকার যে লব্ধি বেগ, এটা কিভাবে লিখবো? এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। আপনাকে যে এই আর, এই যে আর, এই আর কোন পয়েন্টে গেছে? আরটা কি সি পয়েন্টে মিলছে না? আরটা কি সি পয়েন্টে মিলছে না? এবার এই এ পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করছেন, সি পয়েন্টে গিয়ে মিলছে। এই পয়েন্টে যেতে আপনাকে কি প্রথমে এক্স অক্ষ বরাবরকে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করা লাগছে, এক্স অক্ষ বরাবর আপনাকে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করা লাগছে। তার মানে এটা কি ইউ ক্যাপ না? এটা যেহেতু এক্স অক্ষ বরাবর, সেটা আই ক্যাপ, এবং তার বেগটা কত? ইউ ভেক্টর। তার মানে আমি যদি আর ভেক্টরের কথা চিন্তা করি, ইউ আই ক্যাপ, এতটুকু ডিস্টেন্স অতিক্রম করা লাগছে। এবং এখান থেকে যায় আবার কি উপরে সি পয়েন্টে যেতে হয়েছে, সেটা কার মোতাবেক? একদম এই যে ভেক্টর ভি ভেক্টর, এই ভি ভেক্টর মোতাবেক কি আপনাকে একদম সি পয়েন্ট থেকে সি পয়েন্টে যেতে হয়েছে। তার মানে প্লাস, যেহেতু পজিটিভ দিক, এটাও পজিটিভ এটাও পজিটিভ, প্লাস ভি জে ক্যাপ। এটা আমাদের এক্স অক্ষ বরাবর কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হয়েছে, দেন ওয়াই অক্ষ বরাবর তাকে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হয়েছে, এই ভেক্টর মানটা বের করে ফেলছে। আর ভেক্টর থেকে ভেক্টরের জাস্ট মানটা বের করার পলিসি তো আমরা জানি, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ঠিক আছে। আর নর্মালি আপনারা কিভাবে বের করতেন? নর্মালি বের করতেন হচ্ছে এই বরাবর ভি দেওয়া আছে, এই বরাবর ইউ দেওয়া আছে, আর এই বরাবর হচ্ছে আমাদের আর দেওয়া আছে, ঠিক আছে। এই ভি এর মানটা এখানে প্যারালাল শিফট করে দিলাম, যদি প্যারালাল শিফট করে দিই এটা ভি চলে আসবে, এবং এই টোটাল পার্টটা হচ্ছে আমাদের অতিভুজের ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তার মানে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখেন জেলাও সেই কদু, আরো ভালো অ্যাপ্রোচে শিখা গেল, ঠিক আছে। আপনি যদি এইটা মনে রাখতে পারেন, এটা মনে রাখবেন। আপনার যদি এই প্রসেসে মনে থাকতে ভালো লাগতেছে, তাহলে এই প্রসেসে রাখবেন। আপনার অ্যাডমিশনে এটা লিখলে নাম্বার কম দিবে, এটা লিখলে নাম্বার বেশি দিবে, কিচ্ছু হবে না। আপনি যেই প্রসেস সবচেয়ে ফাস্ট করতে পারবেন, সেই প্রসেসটাই আপনি ইমপ্লিমেন্ট করবেন, যেটা মনে চায় সেটাই আপনি করতে পারেন, ঠিক আছে। তার মানে আর এর মান বের করা শিখে গেছি, রেখা দিই।
ওকে, এবার আমরা বের করব আমাদের সময় টি কিভাবে বের করতে চাই। এবার সময় মানে কি, আপনাকে নদীর প্রস্থ তো আগের মতো ডি বলে দিলাম, নদীর প্রস্থ আগের মতো ডি বলে দিলাম। এই টি মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার কতটুকু সময় লাগছে, ঠিক আছে। তার মানে কি, আপনি চিন্তা করেন এখান থেকে যেতে তার কতটুকু সময় লাগছে, এটা বের করা যা কথা। নদীর প্রস্থ তো এটাও যেমন নদীর পার, এটাও তো নদীর পার। আমি এ থেকে বি পয়েন্টও চাইতে যদি ক্যালকুলেট করতে পারি আমার সময় সেমই লাগবে, কারণ আমার ইন্টেনশন ছিল কি এ থেকে বি পয়েন্টে যাওয়া। ওটা নদীর স্রোত ধাক্কা দিতে 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 ওকে ওই পয়েন্টে নিচ্ছে, বাট আমার ইন্টেনশন তো এটাই ছিল, ঠিক আছে। তার মানে আপনি চিন্তা করেন নদীর অপর পারে যেতে আপনাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এতটুকু প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে টি ইকুয়ালস টু ডি এর মান, টি ইকুয়ালস টু ডি। আর নিচে ভি কত আসবে, মানে আয়তন লব্ধি, এখানে লব্ধি কতটুকু আছে এবার চিন্তা করেন। লব্ধি ওখান থেকে আমি একটু আগে বেরি করে ফেলছি না, যে আমাদের স্রোতের বেগ আর ওই বেগটা, তার মানে আর এখান তো বেরি করে ফেলছি আর এর মান, ঠিক আছে। আর এর মান ইনপুট করে দিতে পারেন, আপনার প্রস্থের মানটা চলে আসবে, ঠিক আছে। একটু আগে যেটা আর বের করছি শেষ। অথবা এভাবে বের করতে পারেন, এইটা এভাবে করা যাবে, থাক দরকার নেই, আপনার এটাই মনে রাখেন ডি বাই আর, এই প্রসেসে বের করেন। আর এর মান একটু আগে বের করে ফেলছি। এইবার আপনাকে যদি বলি, এইবার আসেন আসল জায়গায়, আপনাকে যদি বলি যে 4 নাম্বার অপর পারে কতটুকু দূরত্ব অতিক্রম করে, অপর পারে কতটুকু দূরত্ব অতিক্রম করে, মানে আপনার ইন্টেনশন ছিল এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য, কিন্তু ভাইয়া আমি হঠাৎ করে এ থেকে সি পয়েন্টে চলে গেছি। তার মানে এই যে আপনি এক্সট্রা এতটুকু ডিস্টেন্স কভার করছেন, এই বিসি এর মান আপনার কাছে চাইছে, যে এক্সট্রা সে আপনি কতটুকু দূরত্ব অতিক্রম করছেন। আর নর্মালি কি জানি, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। এবার এই এক্স মনে করেন যে আপনি এখান থেকে বি পরিমাণ দূরত্ব গেছেন, এখন এই যে চিন্তা করেন আপনার যাওয়ার ইন্টেনশন ছিল এ থেকে বি পয়েন্টের দিকে, আপনি গেছেন এই বরাবর এ থেকে সি। এই এক্সট্রা যে দূরত্বটা অতিক্রম করছেন আব্বা জানেরা, এক্সট্রা যে দূরত্বটা আপনি অতিক্রম করছেন, আমি যদি একটা কোয়াড্রেন্ট আঁকি, এই এতটুকু ডিস্টেন্সকে আপনার এক্স অক্ষ বরাবরই গেছে না। আমি যদি এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স প্রাইম, ওয়াই প্রাইম এরকম কোয়াড্রেন্ট আঁকি, এই আপনার বিসি কি আপনার এক্স অক্ষ বরাবর গেছে না। তার মানে আপনাকে এখানে সেই বেগটা নিতে হবে যেটা এক্স অক্ষ বরাবর গেছে, আমার এই চিত্রে শুধুমাত্র এই স্রোতের বেগটাই এক্স অক্ষ বরাবর ছিল, কি আপনার এক্স অক্ষ বরাবর ছিল। তার মানে এটাও কি আপনার এক্স অক্ষ বরাবর আছে। তার মানে এখান থেকে শুধুমাত্র স্রোতের বেগ ইউ এর মানটা নিব। আপনার যদি কোনো নৌকার বেগের কোনো উপাংশ, আমি আগে বলে রাখি, নৌকার বেগের কোনো উপাংশ যদি এখানে এক্স অক্ষ বরাবর থাকতো আমি এটা যোগ করে ফেলতাম। এরকম ম্যাথ আপনার বুয়েটে দেওয়া হয়েছে 21-22-এ, ঠিক আছে। এরকম ম্যাথ আপনার বুয়েটে 21-22-এ দেওয়া হয়েছে যে এখানে আমার নৌকার একটা উপাংশ কাজ করতো, তখন আমরা স্রোতের বেগের সাথে নৌকার কোনো উপাংশ যোগ করে ফেলতাম, ঠিক আছে। যেহেতু এখানে নৌকার কোনো উপাংশ নাই, এক্স অক্ষ বরাবর নৌকার কোনো উপাংশ নাই, তাই আমি শুধু স্রোত এক্স অক্ষ বরাবর স্রোতটাকে নিছি, দেন টি। এবার চিন্তা করেন সে এখান থেকে এতটুকু যেতে যতটুকু সময় নেয়, এখান থেকে এখানে যেতে তো সেম সময় নেবে। ওই টি এর মান তো একটু আগেই বের করে ফেলছিলাম, ঠিক আছে। ন্যূনতম সময় শেষ হয়ে গেছে, আপনার এখানে টি আগেই বের করে ফেলছিলাম, আপনি ইনপুট করে দিবেন, আপনার এই এতটুকু বিসি আপনার বের হয়ে গেছে। ওকে, নদীর অপর পারে যেতে, ঠিক আছে। এবার আর কিছু দরকার নাই, এতটুকুই বেসিক এনাফ। আর তাদের অলরেডি মাথা গরম হয়ে গেছে,
ঠিক আছে, অলরেডি মাথা গরম হয়ে গেছে। তো আজকে ভাইয়ারা এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট দিন আমরা নদী নৌকার ম্যাথ দিয়ে স্টার্ট করব ইনশাল্লাহ, এবং এর সাথে আপনার যে হচ্ছে পরবর্তী আমরা নেক্সট লেকচারে পড়বো হচ্ছে বৃষ্টি আর ছাতা রিলেটেড ম্যাথ, এবং ট্রাই করব এর সাথে আমরা কাজ আর গাড়ির যে সম্পর্কটা, এই সম্পর্কটা শেষ করে দেওয়ার জন্য। তো এতটুকুই ভাই, আশা করি আজকে লেকচারটা বুঝতে পারছেন। কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা না হয়, কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাই দিবেন, আর বুঝতে অসুবিধা না হলে বন্ধুদের শেয়ার করবেন। আর যেহেতু আজকে আমরা আমাদের একটুখানি যে প্রচলিত ধারা, এই প্রচলিত ধারার বাইরে ট্রাই করছি বোঝানোর, তাই যদি ভালো লাগে প্রচলিত ধারার বাইরের কোনো কিছু বোঝানোর, আর আপনাদের ইনশাল্লাহ এই প্রচলিত ধারার বাইরেই কীভাবে ম্যাথগুলো আসে এটাও দেখাই দিব। যদি ভালো লাগে বেশি অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এতটুকুই ভাইয়া, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।